ইতিহাসে এমন অনেক শহরের নাম আছে যারা একসময় ছিল জমজমাট, ছিল সভ্যতার প্রাণকেন্দ্র, কিন্তু সময়ের সাথে সাথে একেবারেই হারিয়ে গেছে। আজ আমরা এমনই এক ভুলে যাওয়া শহরের গল্প শুনব, কর্ণসুবর্ণ, প্রাচীন বাংলার প্রথম স্বাধীন রাজ্যের সেই হারানো রাজধানী। আচ্ছা, একটা প্রশ্ন করি, বাংলার শেষ স্বাধীন নবাবদের রাজধানী কোথায় ছিল বলুন তো? ঠিক ধরেছেন, মুর্শিদাবাদ। কিন্তু কি হবে যদি বলি বাংলার প্রথম স্বাধীন রাজার রাজধানীও এই মুর্শিদাবাদ জেলাতেই ছিল? হ্যাঁ, ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একই জেলায় বাংলার স্বাধীনতার শুরু আর শেষের ইতিহাস লুকিয়ে আছে। চলুন এই অসাধারণ সংযোগের রহস্যটা একটু খুঁজে দেখা যাক। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক যেন এক প্রত্নতাত্ত্বিক গোয়েন্দার মতো করে কর্ণসুবর্ণের রহস্যের পর্দা সরাব। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের যাত্রা। ভাবুন তো, সময়টা সপ্তম শতক, বিশাল গুপ্ত সাম্রাজ্য তখন ভেঙে পড়ছে, সারা ভারতে একটা অস্থিরতা। ঠিক সেই সময় বাংলায় একটা নতুন ঐক্যবদ্ধ শক্তির জন্ম হচ্ছিল, আর সেই শক্তির কেন্দ্রবিন্দু ছিল কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ নামটার মধ্যেই কেমন যেন একটা ঐশ্বর্য লুকিয়ে আছে, তাই না? এর মানে হলো সোনার কান বা কর্ণ দ্বারা সুন্দর। এটাই ছিল গৌড় রাজ্যের রাজধানী, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা শশাঙ্ক। এই শহরকে কেন্দ্র করেই তিনি গোটা বাংলাকে এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন। কিন্তু এই যে এত কথা বলছি, এই হারিয়ে যাওয়া শহরটা আসলে দেখতে কেমন ছিল, এর মানুষজন কেমন ছিল, এটা জানতে হলে আমাদের একজনের শরণাপন্ন হতেই হবে। তিনি হলেন বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েনসাং, যিনি ঠিক সেই সময়েই এই রাজ্যে এসেছিলেন। হিউয়েনসাংয়ের নিজের ভাষাতে কর্ণসুবর্ণ ছিল একটা সমৃদ্ধ, উর্বর আর জ্ঞান চর্চার জায়গা। একবার ভেবে দেখুন, প্রায় 1400 বছর আগে একজন বিদেশি পর্যটকের চোখে আমাদের বাংলা ঠিক কতটা উন্নত ছিল। শুধু এটুকুই নয়, হিউয়েনসাং তার লেখায় প্রায় 2000 বৌদ্ধ ভিক্ষুর কথা বলেছেন, যারা রাজধানীর আশেপাশে প্রায় 10টা মঠে থাকতেন। এই সংখ্যাটা কিন্তু বলে দেয় যে কর্ণসুবর্ণ শুধু একটা রাজনৈতিক কেন্দ্র ছিল না, এটা ছিল একটা বিরাট ধর্মীয় আর সাংস্কৃতিক পীঠস্থান। তো যে শহর নিয়ে এত কথা, সেই শহরের পেছনের মূল কারিগর কে ছিলেন? চলুন এবার তার কথাই শোনা যাক। রাজা শশাঙ্ক, বাংলার প্রথম সার্বভৌম শাসক। শশাঙ্ক কিন্তু শুধু একজন সাধারণ রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন ভিশনারি শাসক। তিনিই প্রথম খণ্ডবিখণ্ড বাংলাকে এক করে গৌড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি এতটাই ক্ষমতাশালী ছিলেন যে উত্তরের মহান সম্রাট হর্ষবর্ধনও তাকে সমীহ করে চলতেন। এমনকি একটা ধারণা আছে যে আমাদের যে বাংলা ক্যালেন্ডার, তার শুরুটাও নাকি তার হাত ধরেই হয়েছিল। কর্ণসুবর্ণের আরেকটা দারুণ ব্যাপার হলো, এটা ছিল নানা ধর্ম আর সংস্কৃতির একটা মেলবন্ধন, যাকে বলে একটা কসমোপলিটন শহর, যা সেই সময় থেকে অনেক এগিয়ে ছিল। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। দেখুন, রাজা শশাঙ্ক নিজে ছিলেন শিবের উপাসক, মানে শৈব। তার মুদ্রায় শিবের বাহন নন্দীর ছবিও পাওয়া যায়। কিন্তু তার রাজধানীতে বৌদ্ধ ধর্মের ছিল দারুণ রমরমা। হিউয়েনসাং 10টা বৌদ্ধ মঠের পাশাপাশি 50টা হিন্দু মন্দিরের কথাও লিখে গেছেন। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে রাজা নিজের বিশ্বাসটা প্রজাদের উপর চাপিয়ে দেননি। দারুণ একটা ব্যাপার, তাই না? হিউয়েনসাং যে বৌদ্ধ মঠগুলোর কথা বলেছিলেন, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল রক্ত মৃত্তিকা মহাবিহার, বা সোজা বাংলায় বললে লাল মাটির মঠ। কিন্তু এই মহাবিহারটা ঠিক কোথায় ছিল, সেটা সাল ধরে একটা রহস্য ছিল। শেষে প্রত্নতাত্ত্বিকরা একটা মাটির সিল খুঁজে পান, আর ব্যাস, সব রহস্যের সমাধান হয়ে গেল। কিন্তু কথায় আছে না, প্রত্যেকটা স্বর্ণযুগেরই একটা শেষ থাকে। রাজা শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণেরও সেই সোনালি দিন ফুরোতে শুরু করে। কিভাবে একটা জমজমাট রাজধানী ধীরে ধীরে হারিয়ে গেল বিস্মৃতির অতলে। জয়স্কন্দাবার শব্দটার মানে হল বিজয়ের শিবির বা ভিক্টরি ক্যাম্প। শশাঙ্কের মৃত্যুর পর কামরূপের রাজা ভাস্কর বর্মন কর্ণসুবর্ণকে আর রাজধানী হিসাবে ব্যবহার করেননি। তিনি এটাকে একটা অস্থায়ী মিলিটারি বেস বানিয়ে ফেলেন। ভাবুন একবার, যেটা ছিল একটা রাজ্যের গর্ব, তার রাজধানী, সেটা হয়ে গেল একটা সাধারণ মিলিটারি ক্যাম্প। এর চেয়ে বড় পতন আর কি হতে পারে? এই টাইমলাইনটা দেখলে শহরটার পতনের করুণ ছবিটা বেশ পরিষ্কার হয়ে যায়। প্রথমে শশাঙ্কের মৃত্যুতে রাজনৈতিক অস্থিরতা, তারপর সেন রাজাদের আমলে বৌদ্ধ ধর্মের গুরুত্ব কমে যাওয়া, আর শেষে প্রকৃতির মার, নদীর গতিপথ পরিবর্তন আর ভয়ঙ্কর বন্যা। মানে একদিকে রাজনৈতিক গোলযোগ, অন্যদিকে ধর্মীয় গুরুত্ব কমে যাওয়া, আর তার উপর প্রকৃতির মার, সবকিছু যেন একসাথে এসে ঝাঁপিয়ে পড়ল শহরটার উপর, আর ধীরে ধীরে তাকে মাটির নিচে পাঠিয়ে দিল। তাহলে এই হারানো শহরকে খুঁজে পাওয়া গেল কি করে? পুরো ব্যাপারটা একটা গোয়েন্দা গল্পের মতো।
প্রথম ক্লু ছিল হিউয়েন সাংয়ের লেখা, তারপর ব্রিটিশ আমলের সার্ভেতে কিছু জঙ্গলে ঢাকা ঢিবির খোঁজ মেলে, আর শেষে ১৯৬২ সালের খনন কার্যে পাওয়া গেল সেই বিখ্যাত সিলমোহরটা, যেটা একবারে সব রহস্যের সমাধান করে দিল। এই যে বিভিন্ন জায়গা থেকে যা যা পাওয়া গেছে সেগুলো আসলে কি বলছে? যেমন ধরুন রাজবাড়ি ডাঙা, এখান থেকে পাওয়া জিনিসপত্র প্রায় ১০০০ বছরের ইতিহাসের কথা বলে। আবার রাক্ষসী ডাঙা আমাদের সরাসরি শশাঙ্কের সময়ের বৌদ্ধবিহারের ছবিটা চোখের সামনে তুলে ধরে। আর নীলকুঠি ঢিবির বিভিন্ন স্তরের বসতি প্রমাণ করে যে এখানে শশাঙ্কেরও আগে থেকে একেবারে পঞ্চদশ শতক পর্যন্ত মানুষের বাস ছিল। বেশ, আমরা তো গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এখন মনে প্রশ্ন আসতেই পারে যে হাজার হাজার বছর আগের এই মাটির নিচের শহরটা নিয়ে এত কথা বলার দরকারটা কি? এর আসল গুরুত্বটা কোথায়? এই যে কর্ণসুবর্ণ, এর গল্পটা আজ আমাদের জন্য কেন এত জরুরি? এর থেকে আমরা কি শিখতে পারি? কর্ণসুবর্ণ হল বাঙালির স্বাধীন রাজনৈতিক পরিচয়ের প্রথম স্মারক। এটাই প্রমাণ করে যে বাংলা বরাবরই জ্ঞান, বাণিজ্য আর ধর্মীয় সহিষ্ণুতার একটা কেন্দ্র ছিল। মানে এটা শুধু কিছু ভাঙা ইট পাথরের স্তূপ নয়, এটা হলো আমাদের শেকড়, আমাদের ইতিহাসের একেবারে প্রথম পাতা। কিন্তু ভাবলে কষ্ট হয়, আমাদের এই অসাধারণ ইতিহাস আজও বিপদের মুখে। ভাগীরথী নদীর ভাঙন আর বন্যা প্রতিনিয়ত আমাদের এই অতীতকে গিলে ফেলার চেষ্টা করছে। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাসকে যদি আমরা রক্ষা না করি তাহলে তা চিরদিনের মতো হারিয়ে যেতে পারে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরছে, কর্ণসুবর্ণের মতো এমন আরও কত সোনায় মোড়া ইতিহাস আমাদের পায়ের নিচেই হয়তো ঘুমিয়ে আছে, কে জানে, শুধু খুঁজে বের করার অপেক্ষা। একবার ভাবুন তো ব্যাপারটা।